শুধুই ভালো। এটা শুনে তৃতিকা যেন কিছুটা ঘাবড়ে যায়। এর চেয়ে বেশি কিছু কি তার বলার কথা ছিল? আবারও কি ভুল কিছু করে ফেলেছে সে? না মানে। তৃতিকার কথা শুরু হওয়ার পূর্বেই আধির তাকে থামিয়ে দিয়ে বলে, দিন, ফাইলগুলো দিন। তৃতিকা আবারও দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। কিসের ফাইল চাইছে এই আধির রায়ান চৌধুরী? তাকে তো শুধু বলা হয়েছিল আধির স্যার নাকি তাকে ডেকে পাঠিয়েছে। এর চেয়ে বেশি কিছু তো পিয়ন তাকে বলেনি। এদিকে তৃতিকাকে এভাবে স্তব্ধ মূর্তির ন্যায় দাঁড়িয়ে থাকতে দেখে আধির খানিকটা ভ্রু কুঁচকে বলে ওঠে, কি হলো, আপনি কি? এরই মাঝে আধির খেয়াল করতেই দেখে তৃতিকা তার সঙ্গে করে কিছুই আনেনি। যা দেখে সে নিমিষেই যেন বিস্মিত হয় এবং সন্দিহান স্বরে আওড়ায়, আপনাকে যে রিপোর্টগুলো রেডি করতে বলা হয়েছিল ওগুলো আপনি করেননি? এবার যেন তৃতিকার হুঁশ ফেরে। তবে কিছুটা আশ্চর্য হয়, কেননা গতকাল তাকে অনেকগুলো রিপোর্ট কালেক্ট করা সহ আরও কিছু কাজ দেওয়া হয়েছিল। কাজের পরিধি এতই ছিল যে সে ভেবেছে এসব করার জন্য সে যথেষ্ট সময়ও পাবে, কেননা আলাদাভাবে কেউ সময়সীমা সম্পর্কে কিছুই বলেনি তাকে। কিন্তু এখন আধিরের কথা শুনে মনে হচ্ছে সে তার কাছে ওই রিপোর্টগুলোরই ফাইল চাইছে এবং তা এই মুহূর্তেই। কি আশ্চর্য, এই মুহূর্তে সে এতগুলো রিপোর্টের ফাইল কোথায় পাবে? সে তো এখন পর্যন্ত কিছুই করেনি সেভাবে। কি হলো, এভাবে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছেন কেন? তৃতিকা এবার সত্যিই অনেক বেশি ঘাবড়ে গিয়ে আমতা আমতা করে বলে, স্যার আমি তো ভেবেছিলাম। উদ্ধৃতি চিহ্ন। এবারও তৃতিকার কথা শুরু হবার পূর্বেই আধির রায়ান গম্ভীর স্বরে বলে ওঠে, কি ভেবেছিলেন আপনি? মাত্র ওই কয়েকটা রিপোর্টের ফাইল তৈরি আমি আপনাকে সারামাস ধরে করতে দিয়েছি। আর সবচেয়ে বড় কথা, আপনি খালি হাতে আমার কেবিনে এসেছেন কোন সেন্সে? নিশ্চয় আমি আপনাকে আমার সাথে গল্প করার জন্য ডাকিনি। সরি স্যার, আমার বুঝতে। উদ্ধৃতি চিহ্ন। ওয়াট সরি? আমি একদিনেই বলে দিয়েছি আমার এখানে সরি বলতে কোনো শব্দ গ্রহণযোগ্য নয়। কাজ করতে হলে ঠিকমতো করবেন, নয়তো রিজাইন লেটারটা দিয়ে সুন্দর মতো চলে যাবেন। তৃতিকার যেন আর কিছুই বলার সুযোগ হল না। সে চুপচাপ এক জায়গাতেই দাঁড়িয়ে রইল। এদিকে তৃতিকাকে কিছুটা সময় তীক্ষ্ণ গম্ভীর চাহনিতে পর্যবেক্ষণের পর আধির ভারী শ্বাস ফেলে বলল, ইট ওয়াজ দ্য লাস্ট টাইম। এরপর আমি একটা কথাও বলবো না। বিশেষ বিবেচনায় আপনাকে কাজের জন্য একটা সুযোগ দেওয়া হয়েছিল, তবে আপনি যদি তার যথার্থ ব্যবহার করতে না পারেন তবে আপনাকে এই অফিসের কোনো প্রয়োজন নেই। কেননা আপনার এত সব খামখেয়ালি কোনোমতেই মেনে নেওয়া সম্ভব নয়, মিস তৃতিকা। জি স্যার। তৃতিকা বাধ্য হয়েই শেষমেশ এইটুকু আওড়িয়ে নিজেকে শান্ত রাখে। একই সাথে নিজের খামখেয়ালিতে বিরক্ত হয়ে মুখ চোয়াল শক্ত করে নিজেকেই নানান কথায় বকতে শুরু করে। সম্মুখে আধির তার নিজের ল্যাপটপে গম্ভীর্যের সহিত কাজ করে চলেছে, আর তৃতিকা ঠিক একই ডেস্কে ভিজিটর চেয়ারে বসে নিজের কাজ করছে। মুহূর্তটা বেশ অপ্রস্তুতকর। বদ্ধ রুমে দুই মানব নিজেদের কাজে ব্যস্ত, কেউ কারো দিকে তাকাচ্ছে না। মূলত তৃতিকার আর সুযোগ হয়নি এই আধির রায়ান চৌধুরী ওরফে তার বিশেষ নামপ্রাপ্ত মিস্টার খারুশ হতে মুক্তি পাওয়া। ফাইল তৈরি হয়নি বিধায় আধিরের করা নির্দেশ মোতাবেক এখন তৃতিকাকে তার কেবিনে, তার ডেস্কেই, এমনকি স্বয়ং আধির রায়ান চৌধুরীর সামনে বসেই কাজ করতে হচ্ছে। কেননা সম্পূর্ণ কাজ শেষ না হওয়া অবধি এখান থেকে বের না হওয়ার করা নির্দেশ দিয়েছে আধির। সব মিলিয়ে তৃতিকা তার রাগ, ক্ষোভ কিংবা বিরক্তির পর্যায়সীমাকেই অতিক্রম করে ফেলেছে। এই কড়া, বদমেজাজি, গম্ভীর স্বভাবের আধির রায়ানকে তার চক্ষে সহ্য হচ্ছে না। মানলাম সে তার বশ, কিন্তু এ কেমন তার ব্যবহার? পাওয়ার থাকলেও কেন কাউকে এতটা রুক্ষ হতে হবে? এসব ভাবতে ভাবতেই তৃতিকা বিরক্তির চাহনিতে দাঁত চেপে আর চোখে আধিরকে দেখছিল। একই সাথে মনে মনে বিড়বিড় করে আওড়ায়, খারুস একটা। আর ঠিক তৎক্ষণাৎ আধির তার ল্যাপটপ হতে মাথা তুলে তৃতিকার দিকে তাকায়। নিমিষেই দুজনের চোখে চোখ পড়ে যায়। আকস্মাতে ঘটনায় তৃতিকা ভড়কে গিয়ে কেঁদে ফেলবে এমন দশা। কিন্তু আধিরে এমন শান্ত, তীক্ষ্ণ দৃষ্টি হতে পালানোটা তার সম্ভব হচ্ছে না। যেন চাহনিতেই সে তাকে কাচ্চা গিলে খাবে। তৃতিকা কিঞ্চিত রোখ গিলে চোখ নামিয়ে নিতে নিতেই আধির কিঞ্চিত বাঁকা হেসে বলে, আই নো, লুকিং টু গুড। আজ পর্যন্ত যত মেয়েরই সুযোগ হয়েছে আমাকে সামনাসামনি হতে দেখার, তারা ঠিক এভাবেই হ্যাবলার মতো ফ্যালফ্যাল করে তাকিয়ে দেখেছে আমায়। যা নিত্যন্তই বিরক্তিকর।
কিন্তু আমি কখনো প্রত্যাশা করি না আপনার মতো ব্যক্তিত্বরে কোনো মানুষ আমাকে ঠিক একই নজরে দেখুক। আচমকা এ সকল কথা শুনে তৃতিকা যেন সম্পূর্ণ হতভম্ব হয়ে যায়। সে বিস্ময়ের সহিত আধিরের দিকে চেয়ে থাকে। এই আধির এসব কথার দ্বারা কি বোঝাতে চাইছে? সে বাকি মেয়েদের মতো তাকেও। ছি, এ লোকের শখ কত! বাকি মেয়েদের অকালে বিবেক বুদ্ধির লোপ পেয়েছে বিধায় তারও এখন একই দশা হয়েছে। অসম্ভব। এসব ভাবতে ভাবতেই তৃতিকা তৎক্ষণাৎ মনে মনে আওড়ায়। এ লোকে সমস্যা কি? সে কি ভাবছে এর মতো বুইরা ব্যাটাকে কিনা আমি উল্টোপাল্টা নজরে দেখব? ছি, কি চিন্তাভাবনা এনার! কি হল, এখনই একই খেয়ালে পড়ে আছেন? পুনরায় আধিরে কথায় তৃতিকার ধ্যান ভাঙে। মনে মনে এক কথা বললেও পরিস্থিতি সামাল দিতে সে নমনীয় স্বরে আওড়ায়। আমি মোটেও আপনাকে ওসব উল্টাপাল্টা নজরে দেখছিলাম না। হুট করে শুধু চোখে চোখ পড়ে গিয়েছে। আধির তীক্ষ্ণ নজরে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর মুচকি হাসে এবং পরক্ষণেই বলতে শুরু করে, ইট স ওকে, আই নো। এখন যান গিয়ে আমার জন্য কফি বানিয়ে আনুন। আচমকা এহেন কথা শুনে তৃতিকা বেশম খায়। কপাল কুঁচকে বলে, কি? আধির খানিকটা বিরক্তি গম্ভীর স্বরে আওড়ায়, আপনাকে কফি বানিয়ে আনতে বলেছি। ওখানে সবকিছু রাখা রয়েছে। দূরে থাকা একটি টেবিলের দিকে ইশারা করে আধির তার নিজের কাজে আবারও মনোযোগী হয়। এদিকে ইতস্ততভাবে তৃতিকা উঠে দাঁড়িয়ে সেই টেবিলের দিকে এগিয়ে যায়। বুঝতে পারছে না এটা সে কিসের চাকরি করতে এলো, শেষে এই খারুসটার জন্য কফি বানাতে হচ্ছে। মন তো বলছে এই অফিসে আসার পর থেকেই তার জীবনে যত সমস্যা শুরু হয়েছে। তৃতিকা টেবিলের কাছে এসে দেখে এখানে কফি মেশিন হতে কফি বানানোর যাবতীয় জিনিসপত্র রয়েছে। দেখেই বোঝা যাচ্ছে এ লোক নিয়মিত কফি খায়। কিন্তু তৃতিকা কফি সম্পর্কে জানলেও এটা বানানোর কোনো পদ্ধতি সম্পর্কে সে অবগত নয়। এছাড়া এটা কখনো খাওয়ার সুযোগও তার হয়নি। আর এদিকে এত সব যন্ত্র জিনিসপত্র দেখে তার মাথাটা ঘুরতে শুরু করল। ভাবতে লাগল, না জানি এটা বানাতে কত কিছু করতে হবে, অথচ সে তো কিছুই জানে না। তৃতিকা একটা কাপ আর কফির বয়ামটা হাতে নিয়েই উলটপালট করে তা দেখতে লাগল। পরক্ষণেই আবার পেছনে ফিরে এক পলক দেখে নেয় আধিরকে। সে তো তার কাজে ব্যস্ত, কিন্তু তৃতিকা কি করবে তাই বুঝতে পারছে না। এবার তৃতিকা বাধ্য হয়েই পেছনে ফিরে আধিরে উদ্দেশ্য বলে ওঠে, শুনছেন? এইটুকু বলতে না বলতেই তৃতিকা থমকে যায়। এটা সে কিভাবে কথা বলছে? হ্যাঁ, সে আধির রায়ানকে পছন্দ করে না, কিন্তু অফিসে এভাবে এক অর্ধপরিচিত লোককে কিভাবে সে এমন সম্বোধনে ডাকে? তৃতিকা নিজের উপর বিরক্ত হয়। তবে সে নিজেকে সামলে নিয়ে কিছু বলে ওঠার পূর্বেই আধির ভ্রু কুঁচকে তৃতিকার দিকে তাকায়। মুহূর্তে তৃতিকা ঘাবড়ে যায়। প্রতিবার এ কেমন পরিস্থিতির সম্মুখীন হচ্ছে। আধিরে চাহনি হতে পালানোর মতো সুযোগ তৃতিকার নেই। সে কোনো মতে ইতস্তত ভঙ্গিতে আওড়ায়, স্যার, বলছিলাম এটা কিভাবে বানায়? তৃতিকার কথা শুনে আধির কিছুটা অবাক হয় এবং সে গম্ভীর স্বরে বলে ওঠে, আপনি কফি বানাতে পারেন না? তৃতিকা নিস্পৃহে জবাব দেয়, না, এত সব জিনিস দেখে কিছুই বুঝতে পারছি না। আধির রায়ান কিছু একটা ভেবে নিয়ে বলে, ওখানে দেখুন গরম পানি রয়েছে, আপনি জাস্ট পানির সাথে কফি মিক্স করে নিয়ে আসুন। আপাতত আর কিছুই করতে হবে না। এই বলেই সে আবারও তার কাজে মনোযোগী হয়। এদিকে তৃতিকাও তার কথামতো গরম পানিতে বেশ খানিকটা কফি পাউডার মিশিয়ে নেয়, তবে মুহূর্তেই তার কিছু একটা মনে পড়তেই সে বলে, আপনার এখানে তো চিনি নেই। চিনি ছাড়া কিভাবে খাবেন এটা? নিমিষেই আধির মুখ তুলে তার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, আপনাকে চিনি দিতে কে বলেছে? চিনি ছাড়া খাবেন নাকি আপনি? জি, আপনি ওভাবেই নিয়ে আসুন। তৃতিকার এহেন কথাবার্তায় আধির ভারী শ্বাস ফেলে। সে কিছুটা অবাক হওয়ার পাশাপাশি বিরক্তও বটে। এদিকে তৃতিকা মনে মনে বিরক্তির স্বরে আওড়ায়, বেটা চিনি ছাড়া চা কফি খাওয়া লোক, এই জন্যই তো মুখ দিয়ে মধু ঝরে না। মধু ঝরবে কি করে? এ খচ্চর খারুসটার মুখে তো শুধু বি স আর বি স। তৃতিকা আর একটু দেরি না করে সরাসরি কফির কাপটা নিয়ে আধিরে কাছে আসে। তার ডেস্কের উপর কাপটা রেখে তার দিকে খানিকটা এগিয়ে দেয়। অতঃপর সে নিজের সিটে বসে আবারও কাজ শুরু করে। এদিকে আধির তৃতিকার বানানো কফির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে সে কিছুক্ষণ কুচকুচে কালো কফির মিশ্রণের দিকে তাকিয়ে থাকার পর দীর্ঘ ভারী শ্বাস ফেলে। কফির মিশ্রণ দেখেই বোঝা যাচ্ছে এতে কফির পরিমাণ অনেক বেশি। এটা তৃতিকা ইচ্ছে করে করেছে,
নাকি অবুঝ মনেই, তা আধিরের বোধগম্য নয়। সে ভারী শ্বাস ফেলে তৃতিকার উদ্দেশ্য বলে, মিস তৃতিকা। আধিরের কথায় তৃতিকা মাথা উঁচিয়ে তার দিকে তাকায় এবং স্বাভাবিকভাবে বলে, জি স্যার। আধির কফির মিশ্রণের দিকে তাকিয়ে থাকতে থাকতেই বলে, আপনি কফি খান না? তৃতিকা কিছুটা ইতস্ততস্বরে বলে, না স্যার, আমি কখনো কফি খাইনি। তৃতিকার এহেন কথায় আধির খানিকটা অবাক স্বরে বলল, কখনো খাননি? তৃতিকা নিস্পৃহে মাথা নেড়ে বোঝায়, না, সে কখনো কফি খায়নি। এদিকে আধির কি যেন ভেবে নিয়ে কফির কাপটা তৃতিকার দিকে আলতো হাতে ঠেলে এগিয়ে দেয় এবং গম্ভীর স্বরে বলে, নিন, এবার খান। আকস্মাৎ আধিরের এহেন পদক্ষেপে তৃতিকা চমকায়। সেই ইতস্তত ভঙ্গিতে আধিরের দিকে তাকাতেই আধির স্বাভাবিক স্বরে আবারও বলে, নিন, খেয়ে দেখুন কেমন বানিয়েছেন নিজের কফি। তৃতিকা বুঝে উঠতে পারছে না এখন তার কি করা উচিত। এদিকে আধির নিজের মতো বলে নিয়ে আবারও তার কাজে মনোযোগী হয়েছে। তৃতিকা খানিকটা সময় ভাবনা চিন্তার পর কফির কাপটা আলতোভাবে নিজের কাছে টেনে নেয়। কিছুটা সংকোচ বোধ হতেই কফির কাপটা ঠোঁট অবধি ছোঁয়, কিন্তু এক ঢোক গিলতেই যেন তার সমস্ত দেহ রুহু অবধি কফির তেতো স্বাদে বিষিয়ে ওঠে। তৃতিকা চোখমুখ কুঁচকে বেখেয়ালিতে ঠাস করে কফির কাপটা ডেস্কে রাখে। অল্পের জন্য কফি ডেস্কের উপরে থাকা কাগজের উপর না পড়লেও তৃতিকার চোখমুখ কুচকানো অভিব্যক্তিতে আধির গম্ভীর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকতে থাকতেই ঠোঁট চেপে কিঞ্চিত হেসে ফেলে। এদিকে চোখমুখ কুচকানো অবস্থাতেই তৃতিকা প্রচণ্ড বিরক্তির সাথে বলে ওঠে, ছি, যতারা চিহ্ন ঘন্য। এটা কি জিনিস? এত বিদঘুটে কেন এর স্বাদ? ওয়াকথু। তৃতিকার এহেন অভিব্যক্তিতে গম্ভীর আধির রায়ান আকস্মিক শব্দ করেই হেসে ফেলে। অন্যদিকে তৃতিকা চোখমুখ স্বাভাবিক করে আধিরকে এভাবে হাসতে দেখেই রেগেমেগে সোজা বোম হয়ে যায়, মুখে কিছু না বললেও মনে মনে প্রচণ্ড রাগ বিরক্তির সাথে আওড়ায়। অসভ্য, বজ্জাত বেটা, লা খারুস এটা ইচ্ছে করে করেছে। কেমন অসভ্যের মতো করে হাসছে। খোদা, তুমি আমাকে এই কোথায় ফাঁসিয়ে দিলে? এই বুড়ো বজ্জাত খারুস তো আমার জীবনটাই শেষ করে দেবে। তৃতিকার অফিস টাইমের সমাপ্তি ঘটেছে। এবার সোজা টিউশনির উদ্দেশ্যে বেরোতে হবে। হাতে সময় খুবই কম। এই আধির রায়ানের চক্করে পড়ে প্রয়োজনের চেয়ে আজ বেশি সময় খাটতে হয়েছে। আধির তাকে একে একে সবগুলো ফাইল রেডি করিয়েই অতঃপর যাওয়ার অনুমতি দিয়েছে। তৃতিকা দেরি না করে দ্রুত নিচে নেমে এলো, কিন্তু আটতলা হয়ে অফিসের নিচে নামতেই দেখে এখানে বর্ষার এক বিপত্তি বেঁধে রয়েছে। এই অবেলায় জোরেসোরে বৃষ্টি নেমেছে, যা দেখা মাত্রই তৃতিকা সম্পূর্ণ হতভম্ব হয়ে যায়। এটা কি কোনো বৃষ্টি আসার সময় হলো? আর সবচেয়ে বড় কথা, তার কাছে তো কোনো ছাদ নেই। আগে জানলে নিজের সাথে করে অন্তত ছাতাটা নিয়ে আসত। তৃতিকা বিরক্তি ও অসহায়বোধ নিয়েই অফিসের গেইটের দিকে এগিয়ে যায়। একটা পিলারের নিচে দাঁড়িয়ে চুপচাপ ভাবতে থাকে এখন তার কি করা উচিত। রাস্তার পাশ দিয়ে সব বড় বড় চার চাকার গাড়িগুলো ছুটে চলেছে। এই বড় রাস্তা পেরোলে সামনে একটা মোড় রয়েছে, আর সেখান থেকেই শুধু রিকশা পাওয়া সম্ভব। কিন্তু এত বৃষ্টির মাঝে এই বড় রাস্তাটা সে কিভাবে পেরোবে? একে তো এসব বড় বড় রাস্তায় বড় বড় গাড়িগুলোকে তুমুল গতিতে ছুটতে দেখলেই তার ভেতরে ভয় জমে। অন্যদিকে রাস্তা পারাপারেরও সে খুব বেশি দক্ষ নয়। যদি সে দৌড় দিয়ে রাস্তা পার হতে চায়, নিশ্চিত আজ একটা অঘটন ঘটে যাবে। তৃতিকা শেষমেশ উপায় না পেয়েই বৃষ্টি না কমে যাওয়া অবধি নিচে অপেক্ষা করার সিদ্ধান্ত নেয়। একই সাথে চারপাশে একবার চোখ বুলিয়ে দেখে নেয়। এই সময় হাতে গোনা কয়েকজনই অফিস শেষে বের হচ্ছে। এছাড়া বেশিরভাগই আগেই চলে গিয়েছে। তৃতিকা হতাশায় নিমজ্জিত হয়ে দীর্ঘ শ্বাস ফেলল। অপেক্ষা করতে লাগল বৃষ্টি কমে আসার। অথচ মিনিট 10-15 পেরিয়ে গেলেও বৃষ্টি কমার আর নাম নেই। তৃতিকা এই পর্যায়ে এসে একই সাথে প্রচণ্ড বিরক্ত হল। শেষে উপায় না পেয়ে তীব্র বৃষ্টির মাঝেই সে পা বাড়ায়। তবে এক পা যেতে না যেতেই প্রচণ্ড বৃষ্টির ছিটেফোঁটায় সে চোখ বুজে ফেলে। এমন বৃষ্টিতে এক পা এগোনোও যেন অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তবে অদ্ভুত ব্যাপার হল, তৃতিকা পিলার হতে খানিকটা সমানে এগোনোর পরও তার শরীরের কোনো অংশই যেন ভিজছে না। তৃতিকা বিস্ময় চোখ মেলে তাকায়, সম্মুখে তীব্র বৃষ্টি ঝরলেও সে মোটেও ভিজছে না। তৃতিকা মাথা উঁচিয়ে আকাশ দেখতে নিলে এক নীল রঙের ছাউনির আবরণ তার আর আকাশের মাঝে বাধা হয়ে দাঁড়ায়।
তৃতিকা শুরুতে বুঝতেই পারল না মূল ব্যাপারটা আসলে কি। সে চোখ পিটপিট করে পুনরায় তার মাথার উপরটা দেখতেই বুঝতে পারল এটা একটা ছাতা। কিন্তু আচমকা তার মাথার উপরে ছাতা এলো কোথায় থেকে। সে অজান্তেই খানিকটা ঘাবড়ে পা পেছনে সরে আসে। কিন্তু এ দফায় সে আবারও চমকায়। তার পিঠ কারো শক্তপোক্ত বুকের সাথে আটকে গিয়েছে। তৃতিকার গলা শুকিয়ে কাঠ হয় নিমিষেই। সে দ্রুত উল্টো ঘুরে পেছনে ফিরতেই দেখে গম্ভীর মানব আধীর রায়ান চৌধুরী স্বয়ং তার সামনে নীলরাঙা ছাতা হাতে দাঁড়িয়ে আছেন। আচমকা আধীরকে এবং তার গম্ভীর মুখশ্রী দেখে তৃতিকা পুনরায় ঘাবড়ে যায়। তার ইতস্তত ও বোয়ালখালির মাঝেই সে ভেজা ফ্লোরে আচমকা পা পিছলে উল্টো দিকে পড়ে যেতে ধরে। আর ঠিক তৎক্ষণাৎ আধীর তার বলিষ্ঠ হাতের দরুন তৃতিকার ডানহাতটা শক্ত করে ধরে তাকে পড়ে যাওয়া হতে আটকায়। এবার তৃতিকার পাশাপাশি আধীরও যেন কিছুটা অবাক। তার অবাক হওয়ায় মূল কারণ তৃতিকার হাবভাব কিংবা চালচলন। সে কিছুটা বিরক্তি ও গম্ভীর স্বরে তৃতিকার উদ্দেশ্যে বলে, মিস তৃতিকা, আপনি কি এমনই? এই বলেই আধীর তার হাতটা হেঁচকা টানে তাকে নিজের কাছে নিয়ে আসে। মূলত তৃতিকাকে সোজা করে দাঁড় করাতে গিয়েই তার এই পদক্ষেপ। নয়তো তৃতিকার প্রতি তার স্পষ্ট বিরক্তিবোধ এখনও তার কপালের ভাঁজগুলোতে দৃশ্যমান। এদিকে তৃতিকা সম্পূর্ণ বোকাবনে গিয়েছে। যেন বুঝতেই পারল না এটা কি হল। শুধু অতিদ্রুত আধীরের সংস্পর্শ হতে সরে এসে নিজেকে স্বাভাবিক রেখে দাঁড়াল। এদিকে আধীর আর এক মুহূর্তও দেরি না করে তৃতিকার হাতে ছাতাটা ধরিয়ে দিয়ে বলল, নিন। আচমকা আধীরে এহেন কাজে তৃতিকা বিস্মিত নয়নে তার দিকে তাকায়। তার মুখশ্রীর এমন অবিস্মরণীয় পরিবর্তনে আধীর ভারী শ্বাস ফেলে তাকে একনজক দেখে নেয় এবং পরক্ষণেই গম্ভীর স্বরে বলতে লাগল, বর্তমানে আবহাওয়ার গতিবিধি তেমন ভালো না। কখন ঝড় বৃষ্টি এসে যায় তা বলা মুশকিল। সবসময় ছাতা নিয়েই বাড়ি হতে বের হবেন। আর পারলে সাদা ড্রেস এভয়েড করুন, নয়তো অনাকাঙ্ক্ষিত যেকোনো পরিস্থিতিতে পড়ার সম্ভাবনা খুব বেশি। তৃতিকা যেন আরেক দফায় বিস্মিত হল। আধীর আদতে কি বোঝাতে চাইল? নিজের দিকে মাথা নুয়ে এক পলক দেখার পর সে কিঞ্চিত রোখ গিলল। অথচ আধীর তার হাতে ছাতা ধরিয়ে দিয়ে নির্বিকারে তার গাড়ির দিকে হেঁটে চলেছে। তৎক্ষণাৎ আবার পেছনে হতে তৃতিকা বিস্মিত স্বরে বলে, কিন্তু তার কথা শুরু হবার পূর্বেই আধীর পেছনে ফিরে না তাকিয়েই বলে, মনে করে পরেরবার ছাতাটা দিয়ে যাবেন। এবার যেন তৃতিকার আর কিছুই বলার রইল না। সে ফ্যাল করে আধীরের যাওয়ার পানে চেয়ে রইল। আধীর চলে যেতেই তৃতিকা দীর্ঘ শ্বাস ফেলে সামনে এগোতে নিলেই আচমকা সে টের পায় তার জুতোর দশা ঠিকঠাক নেই। তৃতিকা পা উলটপালট করে চেয়ে দেখে তার আধা ছিঁড়া জুতোর একপাশ একেবারে খুলে গিয়েছে। তখন পা পিছলে পোড়াতেই এই দশা হয়েছে। আর এখন যদি আর একটু অসাবধানতার সাথে হাঁটতে থাকে তবে কপালে আরও দুঃখ রয়েছে। কেননা তখন এই জুতো পুরোপুরিই ছিঁড়ে যাবে, একই সাথে নতুন এক বিপত্তি বাঁধবে। তৃতিকা হতাশ হয়ে একবার সামনে তাকিয়ে দেখে আধীরের বর্ষর সাদা কালো রঙের দামি চকচকে গাড়িটা দ্রুত গেট পেরিয়ে অফিসের সীমানা ছাড়ল। এদিকে তৃতিকা খানিকটা বিরক্ত, রাগ ও হতাশা নিয়ে নিজের জুতোটার দিকে চেয়ে নিস্পৃহে আওড়ায়। ওহ খোদা, এই খারুস আমার জন্য আশীর্বাদ নাকি আতঙ্ক, তাই এখনও বুঝে উঠতে পারলাম না। প্রচণ্ড বৃষ্টির মাঝেই তৃতিকা চৌধুরী ম্যানশনে এসে পৌঁছাল। হাতে ছাতা থাকলেও এত বৃষ্টির দরুন সে অনেকটাই ভিজে গিয়েছে। যথারীতি একটুও দেরি না করে সে সোজা বাড়ির ভেতরে এসে প্রবেশ করল। তাকে দেখামাত্রই ঈশানী যেন কিছুটা অবাক হল। সে তো ভেবেছিল এত বৃষ্টিতে হয়তো তৃতিকা আজ আর আসতে পারবে না। ঈশানী অতিদ্রুত সার্ভেন্টদের ডেকে তৃতিকার জন্য একটা সাদা তোয়ালে এনে দেয়। অতঃপর তার কাছে এগিয়ে এসে বলে, তুমি যে আজ আসবে আমি তো কল্পনাও করিনি। এতটা প্রেশার নিয়ে না এলেও হতো। তৃতিকা কিছুই না বলে নিস্পৃহে মুচকি হাসে। এই বাড়ির লোকগুলো এত বেশি আন্তরিক কিভাবে হতে পারে তা তার মাথায় আসে না। শহরে আসার পর মনের মতো জন মানুষের সন্ধান হয়তো সে এখানেই পেল। তৃতিকা তোয়ালে দিয়ে হালকা করে তার চুল ও গায়ের পানিগুলো মুছে নেয়। ভেজা গাঢ় নীল রঙের ছাতাটা খানিক যত্ন ও সতর্কতার সাথেই সে বাড়ির বারান্দায় রেখে দেয়। অতঃপর আলগোছে ঈশানীর দেখানো অনুযায়ী ইয়াসের পড়ার ঘরে প্রবেশ করে। ছোট বাচ্চার জন্য সাজানো গোছানো এক ঘর। ঘরের একপাশে সুন্দর আকারের ছোট বিছানা, একপাশে পড়ার টেবিল। ঘরের দেওয়ালগুলোতে নানা রকমের স্টিকার লাগানো।
এক কোণায় অনেকগুলো খেলনা গুছিয়ে বড় আকারের ঝুড়িতে রাখা। চারপাশটা এক পলক দেখার পর কৃতিকা সমানে তাকিয়ে দেখে পড়ার টেবিলের একপাশে একটা ছোট্ট গোলমেলে চেহারার বাচ্চা বসে রয়েছে। চুলগুলো খানিকটা কোঁকড়ানো, ফর্সা মিষ্টি একটা চেহারা, তবে চোখে মুখের ভাবগাম্ভীর্যের মাঝে এক ধরনের দুষ্টুমির অব্যয় স্পষ্ট। কৃতিকার আর বুঝতে বাকি নেই এটাই সেই ইয়াশ। কৃতিকা মুচকি হেসে তার দিকে এগিয়ে যায়। ঈশায় খানিকটা সন্দিহান দৃষ্টিতে তার দিকেই চেয়েছিল। কৃতিকা তার দিকে মুচকি হেসে এগিয়ে যায়। আর ঠিক তৎক্ষণাৎ ইয়াশ তার উদ্দেশ্যে বলে ওঠে, আপনি কি আমাকে প্রতিদিন পড়াবেন? ইয়াশের কথায় কৃতিকা কিঞ্চিত মুচকি হাসে। ইয়াশের অভিব্যক্তিতে বোঝাই যাচ্ছে সে তার নতুন টিউটরের প্রতি খুব একটা খুশি নয়। হয়তো হঠাৎ টিচার পরিবর্তনই এর মূল কারণ। তোমার পরীক্ষা শেষ না হওয়া অবধি আমি চেষ্টা করব প্রতিদিন পড়ানোর। এরপর হতে প্রতি শুক্রবার ছুটি থাকবে তোমার জন্য। কৃতিকা মুচকি হেসে কথাটা বললেও ঈশা এ কথা শোনা মাত্রই হতাশায় নিমজ্জিত হয়ে আওড়ায়। ওহ, পরক্ষণেই আবার কি যেন মনে পড়তেই সে কৃতিকার দিকে মুখ তুলে তাকিয়ে বলে, আপনাকে আসসালামু লাইকুম। অতিদ্রুত বলায় সালামের উচ্চারণের মাঝে খানিকটা তারতম্য হয়ে যায়। তবে কৃতিকা নিমিষেই বিস্তৃত হেসে বলল, ওয়ালাইকুম আসসালাম। তুমি তো ভারী মিষ্টি। আমিও মোটেও মিষ্টি নই। আমার নাম ইয়াশ আর মিষ্টি আমার স্কুল ফ্রেন্ড। ও দেখতে অনেক সুন্দর, একদম রসগোল্লার মতো। তুমি রসগোল্লা খাও? আমার কিন্তু রসগোল্লা অনেক ভালো লাগে, কিন্তু বগুড়ার দই বেশি মজা। কৃতিকা যেন ইয়াশের এহেন কথাবার্তা শুনে সম্পূর্ণ হতভম্ব। কি সুন্দর নির্বিকারে সে একের পর এক কথা বলে গেল। কোথাও থামল না, কোথাও দুদণ্ড ভাবার প্রয়োজন বোধ করল না। সব মিলিয়ে ছেলেটা বেশ মজাদার, অন্তত কৃতিকার কাছে তাই মনে হল। কৃতিকা অজান্তেই বিস্তৃত হেসে ফেলল। নিমিষেই দৃশ্যমান হয় তার গ্যাজদাঁত। কৃতিকা হ্যান্ডশেক করতে ইয়াশের দিকে হাত বাড়িয়ে বলে, হাই, আমি কৃতিকা। ওয়াও, আপনার হাসিটা অনেক সুন্দর মিস। বাই দা ওয়ে, ইয়াশ চৌধুরী। পুনরায় ইয়াশের এক হাত বাড়িয়ে কথা বলা। আর এবারও কৃতিকা না হেসে আর পারল না। সে আবারও হেসে মনে মনে আওড়ায়। এই বিচ্ছুকে সামলানো মুশকিল হবে। এখনও বৃষ্টি থামার কোনো নাম নেই। বৃষ্টির বেগ কমতে শুরু করলেও বৃষ্টি পুরোপুরি থামেনি। এরই মাঝে চৌধুরী ম্যানশনের সোনালি গেট পেরিয়ে এক সাদা কালো রঙের দামি ব্র্যান্ডের গাড়ি এসে প্রবেশ করল এবং তার ঠিক সদর দরজার কাছে এসে থামল। মুহূর্তেই গাড়ি হতে বেরিয়ে এলো আধির রায়ান। পরনে সেই অফিসের স্যুট বুট পরা, যেন অফিসের পর সে সোজা এখানেই এসেছে। আধির দেরি না করে দ্রুত বাড়ির দিকে এগিয়ে যায়। হাতে ছাতা না থাকায় কিঞ্চিত সময়ের মাঝেই সে খানিকটা ভিজেও যায়। তবুও হাত দিয়ে কাঁধের পানির ছিটেফোঁটা ঝেড়ে সামনের দিকে এগোতে থাকে। কিন্তু দরজার পাশেই হঠাৎ বিশেষ কিছু নজরে পড়তেই তার চোখে মুখের গম্ভীর্যের ছাপ অনেকটা দৃঢ় হয়। খেয়াল করে দেখে হুবহু তার নীল রঙের ছাতার মতো একটি ভেজা ছাতা দরজাটার পাশে বারান্দায় রেখে দেওয়া। আধিরে যতটুকু জানা রয়েছে এমন ছাতা হাতে গোনা বিশেষ কয়েকজনেরই রয়েছে, কারণ এই ব্র্যান্ডের ছাতাগুলো নিজের মতো করে ব্র্যান্ড হতে ডিজাইন করে বানানো যায়। আর তার ছাতার মতো এটারও হাতলটা সোনালি রঙের। আধিরের মনে খানিকটা খটকা লাগলেও সে এসবে খুব বেশি পাত্তা না দিয়ে এগিয়ে যায়। দরজার কাছে আসতেই দেখে হাফসা বেগম সম্মুখে দাঁড়িয়ে রয়েছেন। আর তাকে দেখামাত্রই সে প্রচণ্ড উচ্ছ্বাসের সহিত তার কাছে এগিয়ে এসে বলে, আধির, তুমি সত্যি সত্যি আসছ? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আধির হাফসা বেগমকে দেখে বিস্তৃত মুচকি হেসে বলল, আসসালামু আলাইকুম ফুপি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি কিনা আর ভালো থাকব না? তোমারে দেখে এখন আমি খুব ভালো হয়ে গিয়েছি। ওরে ঈশানী, দেখ দেখ কে আসছে। আধির তার এত প্রফুল্লতায় মুচকি হাসে, তবে কিছু একটা ভেবে নিয়ে হাফসার উদ্দেশ্যে বলে, ফুপি, বাড়িতে কি কেউ এসেছে? আধিরের কথায় হাফসা বেগম খানিকক্ষণ ভেবে নিয়ে কিছুটা দ্বিধাদ্বন্দ্বের স্বরে আওড়ায়, কই, না তো। আধির, হাফসা বেগম ও ঈশানী সোফায় বসে একসাথে নানান গল্প আলাপ করছে। তাদের জন্য আধিরের হঠাৎ আজ বাড়ি আসাটা ছিল অকল্পনীয়, এবং এতে দুজনেই বেশ খুশি। তারা অপেক্ষা করছে কখন ইয়াশের পড়া শেষ হবে আর সে আধিরকে দেখবে। আধিরের জন্য ইয়াশ প্রচণ্ড পাগল, তবে আধিরকে সচরাচর তার কাছে পায় না বিধায় এই নিয়ে আধিরের প্রতি তার অভিমান কিংবা আফসোস দুটোই জমে রয়েছে। কিন্তু আধিরের সান্নিধ্য পেতেই
তা আবার পুনরায় হাওয়া হয়ে উড়ে যায়। আধির বরাবরের মতো চুপচাপ একটা কথা গম্ভীর স্বরে আওড়াচ্ছে। এছাড়া বাকি সব কথাবার্তা হাফসা আর ঈশানীই বলছে। এছাড়া আধিরের ধ্যান জ্ঞান এখন ভিন্ন চিন্তায় মগ্ন। এরই মাঝে আবার ভেতরের ঘর হতে ইয়াশ ছুটে দৌড়ে এলো। আজকের মতো তার পড়া শেষ। ইয়াশ ড্রয়িং রুমে এসেই দেখে সোফায় পায়ের উপর পাতুলে আধির নির্বিকারে বসে রয়েছে। আর তাকে দেখামাত্রই যেন ইয়াশের বাঁধভাঙ্গা উচ্ছ্বাসের জোয়ার নামে। ইয়াশ আধিরের কাছে এসেই তার কোলে উপর চড়ে বসে এবং আধিরের গলাটা পেঁচিয়ে বুকে মুখ লুকিয়ে এক প্রকার কেঁদে ফেলে। ওর কান্নায় আধির খানিকটা চমকায়, তবে খুব বেশি অবাক হয় না। ইয়াশ তার জন্য বরাবরই খুব পাগল। ইয়াশের পাশাপাশি আধিরও তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, বাবা, কি হয়েছে, কাঁদছ কেন? এই তো আমি এসেছি। আচমকা আধিরের কথার স্বর নরম হয়ে এসেছে। তথাকথিত গম্ভীর্যে ঘেরা আধিরের চেয়ে এই আধিরের মাঝে বেশ পার্থক্য রয়েছে। এদিকে আধিরে কণ্ঠে ইয়াশও খানিকটা নরম হয়। সে ফুপিয়ে বলে ওঠে, তুমি এখানে আসো না কেন? তুমি জানো না আমি তোমাকে কতটা মিস করি? আধির খানিকটা সময় চুপ থাকে। সে আর কিছুই না বলে ভারী শ্বাস ফেলে। ওদিকে হাফসা আর ঈশানীও একমনে দুজনকে দেখছে। তাদের দৃষ্টিতেও হতাশার স্পষ্ট ছাপ। এদিকে তৃতিকাও পড়ানো শেষে ইয়াশের পেছনে পেছনে ড্রয়িং রুম অবধি আসতেই খানিকটা থমকে যায়। উল্টো দিকে সোফায় বসে থাকা এক ব্যক্তিকে আঁকড়ে ধরে ইয়াশ কেঁদে চলেছে। তৃতিকা ভাবল, এটা হয়তো ইয়াশের বাবা। কিন্তু ইয়াশ কেন এভাবে কাঁদছে তাই বুঝতে পারছে না। এছাড়া লোকটি উল্টো ঘুরে বসে থাকায় তৃতিকা তার চেহারাটাও স্পষ্ট দেখতে পেল না। তবে এইটুকু বুঝল, এখানে আর বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না। তৃতিকা আলগোছে খানিক এগিয়ে যায় সোফার একপাশে বসে থাকা হাফসা আর ঈশানীর দিকে। অনেকটা নমনীয় স্বরেই তাদের উদ্দেশ্যে বলে ওঠে, আচ্ছা, আমি তাহলে আজ আসছি, ভালো থাকবেন, আসসালামু আলাই। তৃতিকার কথা সম্পূর্ণ হয় না, বরং তার পূর্বেই হাফসা ও ঈশানীর পাশাপাশি উল্টো ঘুরে বসে থাকা ব্যক্তিও পেছনে ফিরে মুখ ঘুরিয়ে তৃতিকার দিকে তাকায়। অমনি যেন তৃতিকা সম্পূর্ণ হতভম্ব হয়ে যায়। আর ইয়াশও তৃতিকাকে দেখামাত্রই ঠিক তৎক্ষণাৎ আধিরের উদ্দেশ্যে বলে ওঠে, হেই বাডি, দেখো ওটা আমার নতুন মিস। কি যেন নাম, মিস তেতোকা। কিন্তু সে অনেক ভালো, একদম আমার স্কুল ফ্রেন্ড মিষ্টির মতো রসগোল্লা।